সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। নবম শ্রেণীর গণিতের ধারাবাহিক আলোচনায় আজকে বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো এখানে বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ আজকে এই চ্যাপ্টারের বেসিক অর্থাৎ প্রাথমিক আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো তোমরা 114 পৃষ্ঠায় বই বের করবে। শুরুতে একটা প্যারা আছে, এটা মনোযোগ দিয়ে পড়বে। গাণিতিক সমস্যা সমাধানের জন্য বীজগণিতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সমীকরণ। তার মানে সমীকরণ হলে সমীকরণ দিয়ে আমরা অনেক কিছু সমাধান করতে পারি বাস্তব জীবনে। তো সেক্ষেত্রে এখানে কিছু বাস্তব সমস্যা সংক্রান্ত কিছু ঘটনা দেওয়া আছে। এই ঘটনাগুলি থেকে আমরা সমীকরণ তৈরি করব, তৈরি করে সেটা সমাধান করব। এটা ছক 5.1 দেখুন। 5.1 তিনটা ঘটনা। বাস্তব সমস্যা 1 বলছে দেয়াশলাইয়ের 20টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে। কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে, তাহলে বর্গ জিনিসটা কি সেটা আমাকে আগে চিনতে হবে। তো বর্গ হচ্ছে এমন একটা চতুর্ভুজ যেখানে 4টি বাহু সমান। অর্থাৎ এই যে যদি আমি গ্রাফিক্যালি চিন্তা করি এরকম একটা বর্গ, তাহলে একটা বর্গ 4টা বাহু সমান, তাহলে 4টি বাহু দরকার। অর্থাৎ কাঠি দিয়ে যদি আমরা বর্গক্ষেত্র তৈরি করি তাহলে 4টা কাঠি প্রয়োজন হবে, এরকম এইদিকে এবং নিচে একটা, তাহলে 4টি কাঠি। এখানে আমাদের কাঠির সংখ্যা আছে 20টি। তাহলে বলা হচ্ছে 20টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা সম্ভব। সেই অজানা রাশিটা আমরা সবসময় সমীকরণ তৈরির ক্ষেত্রে পূর্বের শ্রেণী তোমরা শিখে আসছো। সমীকরণ তৈরি করতে গেলে অজানা রাশিটাকে আমরা একটা অজানা সংখ্যা চলক ধরে নিই, সেটা হচ্ছে সাপোজ এক্স। তাহলে আমরা ধরে নেব যে মনে করি এক্স সংখ্যক বর্গ নির্ণয় করা সম্ভব। তাহলে মনে করি বর্গের সংখ্যা x সংখ্যক বর্গ নির্ণয় করা যাবে, এটা আমাদের অ্যাজাম্পশন। তো একটা বর্গ তৈরি করতে যেহেতু 4টা কাঠি প্রয়োজন হয়, আমরা জানি একটি বর্গ তৈরিতে কাঠি প্রয়োজন 4টি। একটা বর্গ তৈরি করতে কাঠি দরকার 4টা। তাহলে আমাদের x সংখ্যক বর্গ তৈরি করব, তাহলে xটি বর্গ তৈরিতে কাঠি প্রয়োজন 4xt। তো এই যে 4x, এই 4xটা হচ্ছে টোটাল কাঠির সংখ্যা, আর টোটাল কাঠির সংখ্যা আমাদের দেওয়া আছে 20। তাহলে আমরা বলবো যে প্রশ্ন মতে 4x = 20। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সমীকরণ হয়ে গেল। দেখো এই ছকের প্রথম কলামে দেওয়া আছে সমস্যা, দ্বিতীয় কলামে আছে সমীকরণ। এটা কিন্তু আমাদের সমীকরণ। তার মানে এই দ্বিতীয় কলামে এটা বসবে যে 4x = 20। এরপরে সমাধানটা এখন করে ফেলছি, বা আমরা x বের করব। তাহলে x বের করতে গেলে x এর সাথে যে সহগ রয়েছে সহগের পক্ষান্তর হবে। তাহলে x = পক্ষান্তরের বেলায় অনেকেই আবার একটু মনে করে দিই যে এখানে 4x এর সাথে কি অবস্থা রয়েছে, গুণ অবস্থা রয়েছে। তাহলে এটা পক্ষান্তর করলে কি হবে, ভাগ হবে। গুণের বিপরীত ভাগ। তাহলে 20 কে 4 দিয়ে ভাগ করে দিলে 5। এটা হচ্ছে সমাধান। এই সমাধানটুকু তোমরা এই শেষের যে সমাধান দেওয়া আছে লাস্ট 3 নম্বর কলামে করে দিবে। এটা হচ্ছে সমাধান। এটা 3 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলাম, আর এটা তো বাস্তব সমস্যা অনুযায়ী আমরা তৈরি করলাম। তাহলে আমাদের এখানে 20টি কাঠি দিয়ে আমাদের কয়টি বর্গ তৈরি করা যাবে, 5টি বর্গ তৈরি করা যাবে। নেক্সট 2 নাম্বার, মনে করি লিলির বয়স 3x বছর ও লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত 3:4। দেখো লিলি ও তার ভাই দুইজনের বয়সের অনুপাত দেওয়া আছে 3:4, বয়স দেওয়া নেই। তো এখানে আমরা x এর মাধ্যমে এই অনুপাতটাকে সংখ্যায় রূপান্তর করতে পারি। সেটা কিভাবে, বয়স 4x বছর, যেহেতু সরাসরি বয়স দেওয়া নেই, অনুপাত দেওয়া রয়েছে, তো লিলির বয়স x এর মাধ্যমে আমরা ধরে ফেললাম যে 3x এবং লিলির ভাইয়ের বয়স 4x। এই দুইজনের বয়সের টোটাল মিল হচ্ছে 21 বছর। দেওয়া রয়েছে যে
দুজনের মোট বয়স 21 বছর। তাহলে আমরা কি বলতে পারি যে লিলির বয়স যোগ ভাইয়ের বয়স এই তোরা যোগফল হচ্ছে 21। তাহলে প্রশ্ন মতে দেখো তাহলে দুইজনের বয়স যোগ করলে হবে 21। এটা হচ্ছে সমীকরণ, এটা দ্বিতীয় কলামে বসবে। এরপর সমাধান 4 আর 3 7। এখন যদি 7 আমরা ওই পাশে পক্ষান্তর করি আগেরটার মতো 1 নম্বরের মতো সেম, তাহলে 21 ভাগ 7 3। তাহলে আমরা সমাধান পেয়ে যাচ্ছি 3। আমরা x পেয়েছি, সেই অনুপাতের অজানা সংখ্যা পেয়েছি। তো এখানে বলছে লিলির বয়সটা কত। তাহলে আমরা এই x এর মান, এই মানটা এখানে বসিয়ে দিলে লিলির বয়স পেয়ে যাব। সুতরাং লিলির বয়স, সুতরাং লিলির বয়স 3 গুণন 3 9 বছর। তাহলে লিলির বয়স পেয়ে গেল 3 বছর। যদি ভাইয়ের বয়স চাইতো তাহলে ভাইয়ের বয়স এখান থেকে পাওয়া যেত। ভাইয়ের বয়স হবে 4x, অর্থাৎ এই 3 এখানে বসালে 3 4 12 বছর, ভাইয়ের বয়স 12। আবার দেখো সমীকরণ যাচাই করার বুদ্ধি আছে। লিলির বয়স 9 বছর, ভাইয়ের বয়স 12 বছর। তাহলে 12 আর 9 যোগ করে আমরা এই টোটাল সংখ্যাটা পেয়ে যাবো না? পেয়ে যাবো। 3 নম্বর আসি, সেতু দোকান থেকে 18 টাকায় 2টি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে। 2টা ইরেজার একটা পেন্সিল। দোকানদার কোনটির মূল্য তাকে বলেনি, অর্থাৎ ইরেজার মূল্য কত এবং পেন্সিলের মূল্য কত কোনটাই বলা হয়নি। তাহলে এখানে বলছে তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে। এখানে যেহেতু কোনটার মূল্য জানা নেই, দোকানদার বলেনি, তাহলে সেই মূল্যটা আমি ধরে নিব যে মনে করি একটি ইরেজারের মূল্য x টাকা, একটা ইরেজার x টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা। একটা ইরেজার x, একটা পেন্সিল y টাকা। তো টোটাল 2টা ইরেজার কিনেছে এবং একটা পেন্সিল কিনেছে। তাহলে প্রশ্ন মতে, আচ্ছা প্রশ্ন মতের আগে টোটাল দাম কত সেটা দেখে নিই। তাহলে মোট দাম তাহলে কত হবে? মোট ক্রয় মূল্য 2x plus y। কারণ সে ইরেজার কিনে, একটা ইরেজার দাম ধরেছে x টাকা, 2টা নিয়েছে তাহলে 2x, একটা পেন্সিল নিয়েছে তাহলে y। এই টোটালটা দাম, এই টোটাল কিনলো কয় টাকা দিয়ে? 18 টাকা দিয়ে। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে 2x plus y equal to 80। 2x plus y equal to 80। এটা হচ্ছে সমীকরণ। সমীকরণ এখানে বসাবো। এখন বলো কোনটার মূল্য কত হতে পারে। দেখো আমাদের এখানে একটা সমীকরণ, একটা সমীকরণে x অজানা y অজানা। এই টোটাল সমীকরণে, একটা সমীকরণে 2টা চলক অজানা জিনিস, 2টা অজানা রাশি। এখান থেকে কিভাবে আমরা বের করতে পারি যে কোনটার দাম কত। এখন এখানে যেহেতু টোটাল দাম 18 টাকা, এমন হতে পারে যে x অর্থাৎ একটা ইরেজারের দাম সাপোজ 5 টাকা, x equal to 5। তাহলে একটা ইরেজার যদি 5 টাকা দাম হয় তাহলে 2টার দাম 10 টাকা, আর 10 তখন তাহলে একটা পেন্সিলের দাম 8 টাকা। তাহলে এই মিলে 2টা মিলে 18 টাকা হতে পারে। একটা ইরেজারের দাম 4 টাকা হতে পারে। 4 টাকা যদি হয়, 2টার দাম 8 টাকা, তাহলে 8 আর একটা পেন্সিলের দাম যদি 10 টাকা হয় তাহলে এই 10 আর 8 18 হতে পারে। অথবা একটা ইরেজারের দাম 6 টাকা, তাহলে 2টার দাম 6 দুগুণে 12, 12 আর তাহলে y এর মান যদি 6 টাকা হয়, 12 আর 6 তাহলে 18। অর্থাৎ অসংখ্য ভাবে, অসংখ্য মানের মাধ্যমে, অসংখ্য মান ধরে নিয়ে এই 18 টাকা মিলতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা একটা সমীকরণ যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা এই একটা সমীকরণে 2টা চলক অজানা থাকলে সেখানে মান পাওয়া সম্ভব না। তো এটা এই অসংখ্য আমরা বলে সিদ্ধান্ত নিতে পারবো যে এখানে সমাধান, অসংখ্য সমাধান আছে। তো এই সমীকরণটি অসংখ্য সমাধান
অসংখ্য সমাধান বিদ্যমান। তো এই যে আমরা কিছু বাস্তব সমস্যা ভিত্তিক কিছু সমাধান সমীকরণ তৈরি করলাম, তো এই বাস্তব সমস্যাগুলোকে যে সমাধানের মাধ্যমে সমীকরণ তৈরি করে সমাধান করা যায় তার কিছু প্রমাণ আমরা এখানে দৃশ্যমান আমরা দেখলাম। তো এইভাবে এর পরবর্তীতে আরো অনেক সমস্যা পাবো, সেই সমস্যাগুলো সমীকরণ তৈরি করে সমাধান করতে হবে। এই কাজটা পরবর্তী ক্লাসগুলো থেকে আমি রেগুলার করতে থাকবো ইনশাআল্লাহ। তো আজকে বেসিক ধারণা দিয়ে দিলাম। পরবর্তীতে যত পদ্ধতিতে আমাদের এই সহ সমীকরণ শব্দের অর্থ হচ্ছে দুইটা সমীকরণ থাকবে, দুইটা সমীকরণ কি কি উপায়ে সমাধান করা যায় সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। এই আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, পরবর্তী ক্লাসগুলো আমার সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।